কেন হঠাৎ করে ইরানের উপর ঝাঁপিয়ে পড়লো ইসরায়েল এবং আমেরিকা? মার্কিন গোয়েন্দাদের কাছে কি এমন কোনো খবর ছিল যা আমেরিকা এবং ইসরায়েলের জন্য বিপদ সৃষ্টি করতে পারত? আমেরিকার পক্ষ থেকে কালকে এক বিস্ফোরক তথ্য সামনে এসেছে, এবং সেই তথ্য সামনে আসার পর আন্তর্জাতিক স্তর কার্যত স্তম্ভিত। এই যুদ্ধের আসল কারণটা এর আগে সকলের বোঝা উচিত। ইরান তাদের ইউরেনিয়াম এনরিচমেন্ট করছিল। যে ইউরেনিয়াম এনরিচমেন্ট যদি একবার সম্পূর্ণ হয়ে যেত, তাহলে ইরান নাকি পারমাণবিক শক্তিধর দেশে পরিণত হতো। এতে নাকি ইসরায়েলের সব থেকে বড় বিপদ বাড়তো এবং গোটা বিশ্বের সিকিউরিটির একটি কনসার্ন হতো, যা আমেরিকা বারবার বলছে। এবং মধ্যপ্রাচ্যে যদি শান্তি ও শৃঙ্খলা বজায় রাখতে হয়, তাহলে ইরানকে কোনো অবস্থাতেই পারমাণবিক শক্তিধর দেশে পরিণত করা যাবে না বা পরিণত হতে দেওয়া যাবে না। সেই বিশ্বাস আমেরিকা এর আগেও করেছে, এবং বর্তমানে ডোনাল্ড ট্রাম্প এসে সেই বিশ্বাস আরো জোরালো হয় তাদের। এর আগে আমেরিকা ইরানকে কিন্তু জেসিপোয়া এগ্রিমেন্টে সই করতে বাধ্য করে, যখন আমেরিকা কার্যত ইরানের থেকে প্রতিশ্রুতি নিয়ে নেয় যে তারা কোনো অবস্থাতেই পারমাণবিক বোমা তৈরি করবে না। এবং এই এগ্রিমেন্ট অনুযায়ী ইরান কিন্তু সেই যুক্তিকে সমর্থনও করেছে। পরবর্তীকালে বিভিন্ন তথ্য মারফত বাজারে খবর আসে যে ইরান লুকিয়ে লুকিয়ে তাদের 3টে পারমাণবিক ঘাঁটিতে ইউরেনিয়াম এনরিচমেন্ট শুরু করেছে, এবং সেই এনরিচমেন্ট প্রায় শেষ প্রান্তে পৌঁছে গেছে। এবং 90% ইউরেনিয়াম এনরিচমেন্ট যদি করে ফেলতে পারে কোনো দেশ, তাহলে সেই দেশ নিউক্লিয়ার বোম তৈরি করতে পারে। ফলে এই তথ্য সামনে আসার পর ইসরায়েল এবং আমেরিকা অনেক বেশি ডেসপারেটলি ইরানের বিপক্ষে একাধিক অভিযোগ করতে শুরু করে, এবং অবশেষে এই যুদ্ধের সূত্রপাত। এবার কালকে আমেরিকার এক সেনেটর একটি তথ্য সামনে নিয়ে এসেছে। তিনি পরিষ্কার বলছেন যে এই অবস্থায় ইরান 11টি পারমাণবিক বোম ইতিমধ্যেই তৈরি করতে পারবে। কেন পারবে সেই তথ্য তিনি দিয়েছেন। সেখানে বলা হয়েছে যে আমেরিকার ইন্টেল রিপোর্ট অনুযায়ী ইউরেনিয়াম এনরিচমেন্ট 460 কেজি অন্তত ইউরেনিয়ামের মধ্যে 60% এনরিচমেন্ট ইরান কমপ্লিট করেছে, যা থেকে ইরান ইমিডিয়েটলি 11টা নিউক্লিয়ার বোম তৈরি করবে। এবং এর জন্যই হয়তো ইরানের উপর ডেসপারেটলি আক্রমণে ঝাঁপিয়ে পড়লো আমেরিকা। সমস্যা হচ্ছে ইরানের কাছে এই 11টি পারমাণবিক বোমা তৈরি করার অস্ত্র হাতে চলে এলেও তাদের কাছে কোনো নিউক্লিয়ার ওয়ারহেডস নেই। যদি একবার তারা নিউক্লিয়ার ওয়ারহেডসটি পাকাপাকিভাবে পরীক্ষা করে নিতে পারে, তাহলে কিন্তু এই 11টি নিউক্লিয়ার বোম তারা যে কোনো সময় ব্যবহার করতে পারত। ফলে ইসরায়েল এবং আমেরিকা সেই পার্টিকুলার জায়গাতেই ইরানকে আটকাতে চেয়েছে, এবং ইরানকে কিন্তু সম্পূর্ণ শেষ করার জন্য উঠে পড়ে লেগেছে। এই পরিকল্পনাটা শেষ 1 মাসের পরিকল্পনা, এবং আপনারা বুঝতেই পারছেন যদি খামেনির গোপন ডেরার সন্ধান তারা পায়, তাহলে যে কোনোভাবে ইউরেনিয়াম এনরিচমেন্টের আসল তথ্য ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ এবং মার্কিন গোয়েন্দারা ইতিমধ্যে জোগাড় করে নিয়েছে। সেই তথ্যের 1% কালকে সামনে এসেছে, যেখানে বলা হচ্ছে ইরান 460 কেজি ইউরেনিয়ামের 60% এনরিচমেন্ট কমপ্লিট করেছে, যা 11টা পারমাণবিক বোম তৈরির জন্য যথেষ্ট, যদিও তারা এখনো নিউক্লিয়ার ওয়ারহেডস তৈরি করতে পারেনি। কালকে আরো একটি তথ্য সামনে এসেছে, যেখানে বলা হচ্ছে খামেনির যে ডাক্তার যিনি তার দাঁতের পরিষেবা করতেন, তিনি ছিলেন মোসাদের অন্যতম বিশ্বাসযোগ্য এজেন্ট। এবং সেখানে বলা হচ্ছে যে দাঁতের পরিষেবা করতে করতে তিনি দাঁতের মধ্যে এমন কিছু ট্র্যাকার লাগিয়ে দেন, যেই ট্র্যাকারের মাধ্যমে রিয়েল টাইম ডাটা ইসরায়েল অবধি পৌঁছানো সম্ভব হয়েছে। ফলে সব মিলিয়ে এই খামেনি হত্যা পর্ব ইতিহাসের এক ইন্ডিভিজুয়াল ব্রিলিয়ান্স রূপে থেকে যাবে, তা কিন্তু অনেক বিশেষজ্ঞরাই বলছেন। এবং যেভাবে গোপন ডেরাতে সম্পূর্ণভাবে খামেনিকে শেষ করা হয়েছে, তা কিন্তু ইসরায়েল কিংবা আমেরিকার গোয়েন্দা দপ্তর, সার্ভিলেন্স ডিপার্টমেন্ট, ইন্টেলিজেন্স ডিপার্টমেন্ট এবং সর্বোপরি মিলিটারি যে প্রোগ্রাম, তার ক্রেডিট তা কিন্তু আপনাকে আজকের দিনে দাঁড়িয়ে স্বীকার করতে হবে। তবে ইরান যদি সত্যি 11টা নিউক্লিয়ার বোম তৈরি করতে পারে, তাহলে ইরানের যে ডেসপারেট মুভ এবং অ্যাগ্রেসিভ অ্যাটিটিউড আমরা দেখছি, তাতে কিন্তু নিঃসন্দেহে গোটা বিশ্বের জন্য অস্বস্তিকর, এবং যে কোনো মুহূর্তে এই পুরো বিষয়টি তৃতীয় বিশ্বযুদ্ধের আকার নেবে। কারণ ইরান শেষ 12 ঘন্টায় প্রায় 17টা দেশকে আক্রমণ করেছে, এবং এই 17টা দেশ যদি একযোগে ইরানের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে যদি মার্কিন সেনাবাহিনী এবং ইসরায়েল সাপোর্ট করে, তাহলে এই পুরো পরিস্থিতিটা ঠিক কোন জায়গায় গিয়ে শেষ হবে তা কিন্তু সকলেই বুঝতে পারছেন।
এবং ইম্পর্টেন্ট হলো ইরান ব্রিটিশ এয়ারবেস যা সাইপ্রাসে অবস্থিত সেখানেও কিন্তু আক্রমণ করেছে, ফলে ইউকের মতো শক্তিধর রাষ্ট্রও কিন্তু ইরানের বিপক্ষে ঝাঁপিয়ে পড়েছে। ফ্রান্স তার এয়ারক্রাফট ক্যারিয়ার ইতিমধ্যে ইরানের দিকে পাঠাতে শুরু করেছে, ফলে ন্যাটোর একটা ইনভলভমেন্ট কার্যত সময়ের অপেক্ষা। এবং ইরান যে ডেসপারেটনেসটা দেখাচ্ছে তা কতদিন দেখাতে তারা পারবে সেটাও কিন্তু এই মুহূর্তে সব থেকে বড় প্রশ্ন। আর এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে ইরান তার পরবর্তী পার্মানেন্ট সুপ্রিম লিডারের নাম কিন্তু ঘোষণা করে দিল, এবং সারপ্রাইজড কিছু নেই, খামেনির ছেলে তিনি হচ্ছেন ইরানের পরবর্তী সুপ্রিম লিডার, যার নাম মোস্তাফা খামেনি। এই অ্যাপয়েন্টমেন্টকে নিয়ে ইতিমধ্যেই কিন্তু বিতর্ক তৈরি হয়েছে। এর জন্য আপনাদের ইরানের ইতিহাসটা বুঝতে হবে। 1979 সালের আগে ইরানে ছিল রাজতন্ত্র এবং শেষ রাজা মোহাম্মদ রেজা পল্লভী। এর পরবর্তীকালে ইরানে রেভলিউশন হয় এবং শুরু হয় ইসলামতন্ত্র, এবং ইরান ইসলামিক রিপাবলিক অফ ইরানের মর্যাদা পায়। সেই ইসলামিক রিপাবলিক অফ ইরানে ঠিক হয় যে সর্বোচ্চ ক্ল্যারিটি হবে ইরানের সুপ্রিম লিডার। কতক্ষণ অবধি তিনি সুপ্রিম লিডার থাকবেন? যতক্ষণ না অবধি হিডেন ইমাম, সিয়া ইসলামের যে হিডেন ইমাম তিনি যেন ফেরত যতক্ষণ না আসছে ততক্ষণ অবধি হাইয়েস্ট ক্ল্যারিটি হবে ইরানের সুপ্রিম লিডার। ইরানের মানুষরা বিশ্বাস করতেন 12th সেঞ্চুরিতে ইরানের শেষ ইমাম মোহাম্মদ মেহেদি, যিনি প্রসিকিউশনের ভয়ে দেশ ছেড়ে পালিয়ে গেছিলেন, তিনি দেশে ফিরলেই তিনিই হবেন সুপ্রিম লিডার এবং তিনি যে কোনো মুহূর্তে ফিরতে পারেন। ফলে ইরানিয়ানরা আজও বিশ্বাস করেন সেই মোহাম্মদ মেহেদি দেশে ফিরবেন এবং ফেরার পর তিনি সুপ্রিম লিডারের দায়িত্ব নেবেন। যতক্ষণ না অবধি তিনি ফিরছেন ততক্ষণ অবধি খামেনির হাতে ছিল সুপ্রিম লিডারের দায়িত্ব। এবার সেই দায়িত্ব গেল তার ছেলে মোস্তাফা খামেনির কাছে। এই সুপ্রিম লিডার পরবর্তীকালে ইরানের হাইয়েস্ট অথরিটি হয়ে ওঠেন। এই মুহূর্তে ইরান তার দুজন সুপ্রিম লিডারকে পেয়েছিল। মোস্তাফা খামেনি হলো ইরানের ইতিহাসে তৃতীয় সুপ্রিম লিডার। 1979 সাল থেকে 1989 রুয়াতাল্লাহ খামেনি প্রথম সুপ্রিম লিডার, এবং 1989 এর পর 2026 অবধি আয়াতুল্লাহ খামেনি ছিলেন দ্বিতীয় সুপ্রিম লিডার, এবং 2026 সাল থেকে তার ছেলে মোস্তাফা খামেনি হলো তৃতীয় সুপ্রিম লিডার। ইরানের এই সুপ্রিম লিডার এই চয়নটি কিভাবে হয় একটা জানা ইম্পর্টেন্ট। দেখুন, ইরানের আর্টিকেল 111 অর্থাৎ 111 অনুযায়ী যদি সুপ্রিম লিডারের আকস্মিক মৃত্যু হয় তাহলে একটা পাওয়ার ভ্যাকিউম তৈরি হবে। এই পাওয়ার ভ্যাকিউম আপাতত সামলাতে পারে টেম্পোরারি কাউন্সিল। এই টেম্পোরারি কাউন্সিল তৈরি হয় এক প্রেসিডেন্টকে নিয়ে, দু নম্বর হলো চিফ জুডিশিয়ারি প্রসিডিং যে হেড অর্থাৎ প্রধান বিচারপতিকে নিয়ে, এবং এই টেম্পোরারি কাউন্সিলে একজন থাকেন গার্ডিয়ান কাউন্সিলের পক্ষ থেকে। এই গার্ডিয়ান কাউন্সিল কি? এই গার্ডিয়ান কাউন্সিল আবার 12 সদস্যের একটি কমিটি, যেই 12 সদস্যের মধ্যে 6 জন সদস্যকে নির্বাচিত করতে পারতেন সুপ্রিম লিডারই, আর বাকি 6 জনকে নির্বাচিত করতে পারতেন দেশের প্রধান বিচারপতি বা জুডিশিয়ারি সিস্টেম। অর্থাৎ এই গার্ডিয়ান কাউন্সিল থেকে এক সদস্য টেম্পোরারি কাউন্সিলের সদস্য হন, যে টেম্পোরারি কাউন্সিল সুপ্রিম লিডারকে কিন্তু বেছে নেন। পরবর্তীকালে এই ইরানের যদি স্ট্রাকচারটি আপনি দেখবেন অ্যাসেম্বলি অফ এক্সপার্ট এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মিডিয়াম হিসাবে কাজ করে। এই অ্যাসেম্বলি অফ এক্সপার্ট আবার 88 জনের একটি টিম, যে 88 জনের টিম আসলে খামেনি কিন্তু বেছে নিয়েছিলেন, এবং আলটিমেটলি এরাই নির্বাচনকে কন্ডাক্ট করতেন, কারা নির্বাচনে পার্টিসিপেট করতে পারবেন সেটা কিন্তু সুপ্রিম লিডারই ঠিক করতেন। ফলে আলটিমেটলি ইরান দেখানোর চেষ্টা করতো তাদের দেশে একটা ডেমোগ্রাফিক স্ট্রাকচার আছে এবং ডেমোক্রেসি একটা তাদের দেশে বজায় আছে, কিন্তু আলটিমেটলি সুপ্রিম লিডারের অধীনেই পুরো সিস্টেমটি চলতো, তা কিন্তু আজকে খোলা আকাশের মতো পরিষ্কার। সুপ্রিম লিডার দেশের মিলিটারি পাওয়ারকে কন্ট্রোল করতেন, কমান্ডার ইন চিফ ছিলেন বকলমে, নিউক্লিয়ার প্রোগ্রামেরও হেড ছিলেন, এবং এই মুহূর্তে সুপ্রিম লিডারই কিন্তু দেশের জুডিশিয়ারি সিস্টেমের হেড, এবং তিনি জুডিশিয়ারি সিস্টেমকে কন্ট্রোল করতেন, হেডকে নিয়োজিত করতেন, এমনকি স্টেট টেলিভিশনের চিফকে তিনি নিয়োগ দিতেন এবং মিলিটারি কমান্ডারকেও তিনি কিন্তু নিয়োগ দিতেন। আর এবার এই দায়িত্ব সামলাবেন মোস্তাফা খামেনি, যিনি 1969 সালে জন্মগ্রহণ করেন, এবং খামেনির যিনি যেখানে জন্মগ্রহণ করেছিলেন মানে আয়াতুল্লাহ খামেনি, সে মাসার শহরেও কিন্তু এনার জন্ম, এবং ইনি কিন্তু ইরানের মোস্ট পাওয়ারফুল ক্যারেক্টার, কিন্তু এতদিন সিক্রেটিভ ফিগার হিসাবে কাজ করেছেন। ইনি কিন্তু বাবার মতোই পুরো বিষয়টাকে কোঅর্ডিনেট করতেন, ইরানের মিলিটারির সঙ্গে যোগাযোগ আছে, ইরানের পলিটিক্যাল লিডারশিপের সঙ্গে যোগাযোগ রাখতেন। ফলে দেয়ার ইজ নো সারপ্রাইজ যে তার ছেলে মোস্তাফা খামেনি সুপ্রিম লিডার হবেন, এবং প্রত্যাশা অনুযায়ী সেটাই হয়েছে।
বিতর্কর জায়গাটা হলো 1979 সালে যখন ইরানের রাজতন্ত্র শেষ হয়, তখন প্রধান অভিযোগ ছিল রাজতন্ত্রের বিপক্ষে পরিবারতন্ত্রের বিপক্ষে, অর্থাৎ রাজার পরে তার ছেলেই হবে রাজা, এই রকম একটা ঘোষণা কিন্তু ইরানের যে সাধারণ মানুষ সে সময় মেনে নিতে পারেনি। কিন্তু এক্ষেত্রে খামেনির ছেলে মোস্তাফা খামেনি, অর্থাৎ সেই পরিবারতন্ত্র যে ইরানে ফিরে আসছে, তা কিন্তু একদল মানুষ বিশ্বাস করছেন, যা কিন্তু প্রধান কন্ট্রোভার্সির কারণ। তবে সব মিলিয়ে ইরানের এই এপিসোড, আমার দৃঢ় বিশ্বাস, এখন সবে শুরু হয়েছে, শেষটা কিন্তু অনেক বাকি। কারণ এখন ন্যাটোর ইনভলভমেন্ট, ইউরোপীয় ইউনিয়নের ইনভলভমেন্ট, আমেরিকা এবং ইসরায়েলের ইনভলভমেন্ট এবং মিডল ইস্টে সেই 17টা দেশের ইনভলভমেন্ট ঠিক কিভাবে ইরান সামলাতে পারে, সেটাই কিন্তু এখন সব থেকে বড় প্রশ্ন। সব মিলিয়ে অনেক আপডেট আসবে, আপডেটেড ভিডিও আমি নিয়ে আসবো দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে। চোখ রাখুন আমাদের চ্যানেলে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।